স্ত্রী সহ্য করবে না তে। আমি জানি জাঙ্কুকের ভুলগুলো বিস্তর ছিল, এটা অস্বীকার করার মুখ নেই আমার। আমি ওসব ভুলকে বড় করে দেখিনি ভাইয়া। সে সময় আমার শরীর খারাপ ছিল আর আমার প্রতি ওর কোনো কেয়ার ছিল না। নিজের শরীরের অবস্থার অবনতি দেখে আমি সেদিন একাই হসপিটালে গিয়েছিলাম। রাগ অভিমান করে আমি কিছুই বলে যাইনি ওকে। এরপর যখন তেগুকের আগমনের বার্তা পেলাম ছুটে এসেছিলাম বাড়িতে, কিন্তু জাঙ্কুকের অবিশ্বাস্য দৃষ্টি প্রশ্নের কবলে পড়ে আমার সবকিছু গুলিয়ে যায়। ও যেমন আচরণ করেছিল তেমন আচরণ ফেরত দিই। হঠাৎ রেগে যাওয়ার মানুষ আমি না হলেও সেদিন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। প্রেগন্যান্সিতে যেসব পরিবর্তন ঘটে সেসব আমার শুরু থেকেই ঘটেছিল। ঘন ঘন মেজাজ ছাড়াচ্ছিলাম, অল্পতেই বেশি আঘাত পাচ্ছিলাম, ঠিক একটা বাচ্চা মেয়ে যেমন পায় তেমনি। আর ওই মুহূর্তে জাঙ্কুক ওর ঘৃণা কথাবার্তা আচরণ দিয়ে আমার হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে যখন ও আমার শ্বাসনালীতে চেপে ধরে, আমার শরীর মন কোনোটাই সহ্য করতে পারেনি। সবচেয়ে যন্ত্রণাদায়ক তো এটাই ছিল, ওই মুহূর্তে সাক্ষী ছিল আমাদের সন্তান। আচ্ছা ভাইয়া, আমি কেন আমার সন্তানকে নিয়ে একটা অসুস্থ পরিবেশে থাকবো? মা হিসেবে ওই সময় আমার মাথায় শুধু একটাই বিষয় খেলেছে, তা হলো আমার সন্তানকে সুস্থভাবে দুনিয়াতে আনতে হবে। কিছু লেম পরিবারের বাচ্চাদের মতন বেড়ে উঠবে না আমার বাচ্চা। জাঙ্কুক কেমন, জাঙ্কুক কি, জাঙ্কুক আমাকে কতটা ভালোবাসে আর আমি জাঙ্কুককে কতটা ভালোবাসি, সেই মুহূর্তে আমার মস্তিষ্কে এই অনুভূতিগুলো ক্যাচ করেনি। ওই মুহূর্তে আমার কাছে ইম্পর্টেন্ট ছিল আমার গর্ভে একটা ছোট্ট প্রাণ আছে। জাঙ্কুক আমার চরিত্রে আঘাত করেছে, শরীরে আঘাত করেছে, ব্যাস আর কিছু আমি ভাবতে পারিনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে হু হু করে কাঁদতে শুরু করলো তে। ভাঙা ভাঙা কণ্ঠে বলতে লাগলো হৃদয় বিদারক কিছু কথা। আমার মা মারা যাওয়ার পর আমার জীবনে সব প্রদীপ নিভে গেছে ভাইয়া। চারদিকে শূন্যতা আর ঘুটঘুটে অন্ধকার নিয়ে বেঁচে আছি। জাঙ্কুক কি, জাঙ্কুক কেমন আমি জানি, কিন্তু ওই পরিস্থিতিতে আমি কতটুকু ধারণ করতে পারছিলাম, আমার উপর কি গেছে ও সেটা জানে না। আপনারা কেউ জানেন না ও আমার চরিত্র নিয়ে কথা তুলেছে। একটা মেয়ে যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসলো, এই পৃথিবীতে যাকে তার সবশেষে আপন মনে করলো, এই মানুষটা যদি চরিত্রে আঙ্গুল তুলে শরীরে আঘাত করে, অনুভূতির জায়গাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? আমার সম্মান তো এতটা ঠুনকো নয়। আমি তো ওইসব মেয়েদের মতো নই যারা আত্মসম্মান বিসর্জন দিয়ে লাথি ঝাঁটা খেয়ে স্বামীর পদতলে পড়ে থাকে। আমার বাচ্চার মা কোনো নির্লজ্জ ব্যক্তিহীন চরিত্রহীন নারী নয়, আর আমি এটাও চাই না আমার বাচ্চার বাবা ব্যক্তিহীন কাপুরুষ হোক। বাচ্চারা তার বাবাকে কতটুকু সম্মান করবে এর পুরোটাই নির্ভর করে তাদের মায়ের উপর। আমি যদি ওই সময় জাঙ্কুক থেকে দূরে সরে না যেতাম, প্রতিনিয়ত আমি ওকে ঘৃণার চোখে দেখতাম, না স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পারতাম আর না সম্মান দিয়ে কথা বলতে পারতাম। ভেতর থেকে ওর প্রতি আমার ক্ষোভ ছাড়া কিছুই আসতো না, যা আমি তৃপ্তি নিয়ে গ্রহণ করতে পারবো না তা বর্জন করাই শ্রেয় মনে করেছি। আমি তোমার সিদ্ধান্তকে রেসপেক্ট করিতে, রেসপেক্ট করছি জাঙ্কুকের অনুতপ্ততাকেও। যার যার অবস্থান সেই বুঝে। দূর থেকে আমরা ভুল ধরতে পারি, মতামত দিতে পারি, কারো জায়গায় দাঁড়াতে পারি না, তাদের সমস্যাগুলো ফেস করতে পারি না। কথাটাই সমাপ্তি দিয়ে হাত বাড়ালো সুগা। তের মাথায় স্নেহ ভরে হাত রেখে বলল, এতগুলো দিন যে মেয়ে একা লড়াই করেছে তাকে আজ কাঁদলে বেমানান লাগিতে। সবাই আমাকে ভুল বুঝলো, কেউ আমার জায়গাটা বোঝার চেষ্টা করলো না। যতদিন আমি জাঙ্কুককে ভালোবাসিনি ততদিন আমি মাথা উঁচু করে সবার সামনে দাঁড়াতে পেরেছি, কিন্তু ওকে ভালোবাসার পর আমি দুর্বল হয়ে পড়েছি। কি করে ওর অপমান অসম্মান মেনে নিয়ে বাবা জিমিন আপনাদের সবার সামনে দাঁড়াতাম বলুন? যার সূত্রে আপনারা আমাকে আপন করে নিয়েছেন, সেই মানুষটাই তো আমাকে চরিত্রহীন খেতাব দিয়েছে। সবচেয়ে বড় কথা, আমার সন্তানের বাবার সঙ্গে আমার ভালোবাসার স্মৃতি নয়, খুবই দুগ্ধীভূত স্মৃতি রয়েছে, যা আমি আর বাড়াতে চাইনি। সন্তর্পণে হাত সরিয়ে নিল সুগা। চিন্তিত মুখে বসে রইল নিশ্চুপ। কাঁদতে দিল তেকে। মেয়েটা যেন দীর্ঘদিন পর মন খুলে কাঁদছে। ভেতরে থাকা চাপা কষ্ট, অভিমান অশ্রু হয়ে ঝরছে। অনেকক্ষণ পর কান্না থামলো তের। চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সুগা গভীর চিন্তা থেকে বেরিয়ে এসে প্রশ্ন করলো, তোমার জানা উচিত আমরা কেউই তোমাকে ভুল বুঝিনি। হ্যাঁ, নামজুন আঙ্কেল আর জিমিন কিছুটা অভিমান করেছে, যা তুমি তেগুককে নিয়ে একবার সামনে দাঁড়ালেই শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পিনপতন নীরবতা। এরপর ফের সুগা বলল, একটা বাচ্চা 16 মাস বাবা ছাড়া বড় হলো, সবকিছু থেকেও কিছু নেই এভাবে বেড়ে উঠলো। বিষয়টা জাঙ্কুকের জন্য যেমন পীড়াদায়ক তেমনি তোমার জন্য। পাশাপাশি আমাদের সবারই আফসোস সুন্দর একটা ফ্যামিলি খুঁয়ে পড়েছে বলে। থমকানো দৃষ্টিতে তাকালো তে। সুগা আলতো হেসে বলল, তুমি কি ভাবতে পারো ওই নিষ্পাপ বাচ্চাটা বাবা ছাড়া বড় হবে? যার বিশাল বাড়ি গাড়ি রয়েছে, সে অন্যের বাড়িতে ভাড়াটিয়ার পরিচয়ে থাকবে। দাদা চাচা ফুফি কি নেই ওর?
সব থেকেও কিছু নেই, এভাবে বেড়ে উঠবে কেন? হতাশা ভরে নিঃশ্বাস ফেললো সুগা। তের হৃদয়ে বিদীর্ণ করে দিল সুগার এসব কথা। এতদিন যা ভেবে কষ্ট পেয়েছে সে, তা সুগা স্মরণ করিয়ে দিলে কষ্টটুকু প্রগাঢ় হলো। আবারও ঝাপসা হয়ে উঠল দৃষ্টি জোড়া। সুগা অসরল দৃষ্টিতে তা দেখে নিয়ে আচমকা বলল, আমি তোমাকে জোর করবো না তে। তোমার বিবেক যদি বলে তবেই ক্ষমা করো। তোমার বিবেক যদি বলে সব ভুলের ঊর্ধ্বে গিয়ে তেগুকের বাবার সঙ্গে সংসার পাতা যায়, তবেই ফিরে এসো। তোমার মাতৃসত্তা যদি অনুভব করে তেগুকের বাবা মা দুজনকে একসঙ্গে প্রয়োজন, তবে আর দ্বিধা করো না। আমি যদি বলি জাঙ্কুক শুধু ওর বাচ্চার জন্য সমঝোতা চাই, ও আসলে নিজের ভুলগুলো বুঝতেই পারেনি। বড্ড স্বার্থপর একটা ছেলে। তুমি কি ভুলে গেছো শেষবার যখন জিন আন্টি তোমার গায়ে হাত তুলেছিল, তখন জাঙ্কুক তোমার ক্ষমা পাওয়ার জন্য কি কি নাই করেছে? তুমি হয়তো জানো না, তোমার প্রেগন্যান্সির বিষয়টা জাঙ্কুক অনেক পরে জেনেছে। এর আগে আমরা খুব কাছে থেকে দেখেছি ওর যন্ত্রণাগুলো। ও নিজেকে দমিয়ে রেখেছে এটা ভেবে যে তুমি মানসিক শান্তির জন্য, নিজের ক্যারিয়ারের জন্য ওর থেকে পালিয়েছ। ছেলেটা ভেঙে চুরে নিঃসঙ্গ লাইফ কাটাচ্ছিল, একদিকে নিজেকে অন্যদিকে পরিবারকে সামলে দিন কাটাচ্ছিল। এরপর যখন রিপোর্টগুলো পেল বিধ্বস্ত হয়ে পড়লো। তুমি মা হচ্ছে জানার আগে যতটা অনুতপ্ততায় ভুগছিল, জানার পর সে অনুতপ্ততা আরো বৃদ্ধি পায়। প্রতিনিয়ত নিজেকে যন্ত্রণা দিয়েছে তোমার সঙ্গে করা আচরণগুলোর কথা ভেবে। তুমি কিভাবে আছো, কিভাবে নিজেকে সামলাচ্ছ, ঠিক আছো তো? বাচ্চাটা ঠিক আছে তো? সব মিলিয়ে ওর অবস্থা কতটা শোচনীয় ছিল মুখে বলে প্রকাশ করা যাবে না। কি ভাবছো আমরা শুধু ওর দিকটাই দেখছি, তোমার দিকটা না? সত্যি তাই, তোমার স্ট্রাগল আমরা কেউ দেখিনি, ওরটা দেখেছি বলেই বিবৃতি করতে পেরেছি। তোমার প্রেগন্যান্সির খবর জানার আগেও তোমার প্রতি ওর প্রগাঢ় অনুভূতি দেখেছি বলেই বলছি। আমার বন্ধু তোমায় ভালোবাসিতে প্রচণ্ড ভালোবাসে, যে ভালোবাসা বর্ণনা করে বোঝানো যাবে না। আমরা মানুষতে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নেই। এই চিরন্তন সত্যটা মেনে নিয়ে যদি দিন শেষে তুমি ওকে ক্ষমা করে দিতে পারো, ভালোবাসতে পারো, ফিরে আসতে চাও ওর জীবনে, তবে কিচ্ছু ভেবো না আর, জাস্ট ফিরে এসো। আমি আবারও বলছি, দায়িত্বের খাতিরে নয়, বাচ্চার দোহাই দিয়ে নয়, যদি মন বলে তবেই ফিরে এসো। আমি জানি তুমি কারো কথা ভেবে সিদ্ধান্ত নিবে না, তুমি শুধু তোমাকে এবং তোমার সিদ্ধান্তকে গুরুত্ব দিবে। বিষয়টা সুন্দর, নিজের ইচ্ছে অনুভূতিকে প্রাধান্য দাও। আমার কথা এটাই, তুমি তোমার মনের বিরুদ্ধে কিছু করো না। জাঙ্কুকের প্রতি যদি তোমার প্রকৃত অর্থেই সম্মান, ভালোবাসা বিলীন হয়ে যায়, তবে এই বিচ্ছেদটা বেছে নাও। ভয় নেই, আমার বন্ধু এতটাও অমানুষ নয় যে তোমার থেকে তেগুককে কেটে নেবে। তেগুকের প্রতি তোমার অধিকার বেশি। শুধু অনুরোধ একটাই, বাবা ছেলের মাঝে আর দেয়াল তুলে দিও না। কথার সমাপ্তি টেনে উঠে দাঁড়ালো সুগা, আর এক মুহূর্ত ব্যয় করলো না, বেরিয়ে গেল। তে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সুগার পানে। বুকের ভেতর তীক্ষ্ণ এক ব্যথা অনুভব করলো। ঘড়ির কাঁটায় 12টা ছুঁয়েছে। সুগা জাঙ্কুকের জন্য খাবার তৈরি, ডাইনিং রুমে অপেক্ষা করছে গঙ্গিও। ছেলেকে ছেড়ে কিছুতেই খেতে আসবে না জাঙ্কুক। শুধু তাই নয়, তে সামনে না এলে এই বাড়িতে খাবার গ্রহণ তো দূরে থাকুক, পানীয় পান করবে না। জাঙ্কুকের এহেন সিদ্ধান্ত তেকে জানানো হলো, তবুও সে সামনে আসার নাম নিল না। জাঙ্কুক খাবে না বলে সুগাও খেলো না, বরং একান্তে জাঙ্কুকের সঙ্গে দেখা করে বলল, দোস্ত আমি জানি তোর মন মানবে না, তবু আজকের রাতটার জন্য ফিরে চল, জরুরি কথা আছে। তের সঙ্গে আমার দেখা কথা দুটোই হয়েছে। সুগার কথা শুনে ছেলের ঘোর কাটে জাঙ্কুকের, তবুও বিদায় বেলায় আবারও তার চোখ দুটো ঝাপসা হয়। সুগার সান্ত্বনা দেয়, আরে ইয়ার জাস্ট রাতটুকুর ব্যাপারই তো, সকালে চলে আসবি, দরকার পড়লে সারাদিনের জন্য আমাদের রাজপুত্রকে নিয়ে যাবি হোটেলে, ঘুরে বেড়াবি পুরো জেনেভা শহর। আর তুই ভুলে গেছিস ওর জন্য কত কিছু নিয়ে এসেছি, সেগুলো ওতে দিতে হবে নাকি? মাথা নাড়ালো জাঙ্কুক। ঘুমন্ত তেগুকের কপালে চুমু খেলো বার কয়েক, বিড়বিড় করে বলল, আমার রাজকুমার। এরপর সুগার দিকে তাকিয়ে বলল, মহারানী তাহলে দেখা দিবেই না? বরফ গলতে শুরু করেছে ব্রো, চল ফিরে গিয়ে সব বলবো। হাড় কাঁপানো শীত, জেনেভা শহরের শীতার্ত ভোর, চারপাশ সাদা তুলোর মতো বরফে ঢেকে গেছে। রাস্তাঘাট বাড়িঘর কিচ্ছুটি দেখা যাচ্ছে না। সারা রাত নির্ঘুম কাটিয়ে ভোর রাতে মনকে আর মানাতে পারেনি জাঙ্কুক। ছেলেটাকে চোখের দেখা দেখলো, বুকে জড়িয়ে আদর করলো, কত হাসি কত খেলার সঙ্গী হলো। অথচ ছেলের মা, তার মিসেস জিয়ন, সে দেখা দিল না। না চোখে তৃষ্ণা, না হৃদয়ে, কোনোটিই মিটল না। সুদূর বাংলাদেশ থেকে এই শহরে এসেও যদি মানুষটা দেখা না পায়, তবে মন মস্তিষ্ক ঠিক থাকে? থাকে না তো।
তাই তো উন্মাদগ্রস্ত হয়ে বউ আর ছেলের জন্য নিয়ে আসা দুটো লাগেজ ভর্তি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছে সে। সুগাকে ডেকে আর বিরক্ত করেনি, এমনিতেই সুগা তার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। এত কিছুর পর শান্তিতে একটু ঘুমাচ্ছে, আর এটা নষ্ট করতে মন সাই দেয়নি, তাই একা একাই চলে এসেছে গঙ্গিওর বাড়িতে বউ বাচ্চার কাছে। ছোট ছোট তুলোর মতো বরফে গাড়িটা ডেকে গেছে প্রায়। ডোর খুলে নেমে দাঁড়াতেই পরনে কালো রঙের হুডি দপদপে সাদা বরফ বৃষ্টিতে মেখে যায়। তাড়াতাড়ি লাগেজ দুটো বের করে, এরপর গাড়ি লক করে লাগেজ দুটো হাতে নিয়ে ছুটে চলে যায় বাড়ির সামনে। শীতে কাঁপতে কাঁপতে চাপতে থাকে কলিং বেল। সদ্য ঘুম ভেঙে খোলা এলোমেলো চুলে সদর দরজা খুলতে দু হাতে লাগেজ, লম্বাটে দেহে কালো হুড়ি পরা মানুষটা লাগেজ সহ শরীর জুড়ে বরফ ছেয়ে গেছে। ফর্সা মুখটা তীব্র শীতে রক্তাশূন্য ফ্যাকাশে, ধূসর বর্ণীয় দৃষ্টি জোড়া নীল নীল ঠেকছে। নিমেষে বুকের গহীন বনে চিরিক দিয়ে উঠল তের, সর্বাঙ্গে বেয়ে গেল একগুচ্ছ হিম বাতাস। হৃদস্পন্দনের গতি বুঝিয়ে দিল সম্মুখের মানুষটার প্রতি তার ভালোবাসার প্রগাঢ়তা। কোমল হৃদয়টিকে ঘিরে রাখা শক্ত খোলস ম্রিয়মান হলো। চোখ দুটি ভরে উঠল নোনা পানিতে। স্তব্ধ চোখ, বাকরুদ্ধ মুখ আর নিশ্চল দেহে ঠায় দাঁড়িয়ে রইল অভিমানী নারীটি। কাঙ্ক্ষিত মানুষটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত দর্শনে হৃদস্পন্দন থমকে গেছে জাঙ্কুকের। সে চেনা মুখ, অভিমানে ঘেরা পলকহীন ছলছল দৃষ্টিদ্বয়, ভ্রমর কালো চোখ, আপাদমস্তক তে দৃষ্টি বুলালো জাঙ্কুক। যে তাকে ছেড়ে এসেছে সেদের মাঝে আজ এই তের অনেক পরিবর্তন। এই পরিবর্তনের ভিড়ে চোখ দুটি কেবল জানান দিল, জিয়ন জাঙ্কুক, তোর মিসেস জিয়ন আজও তোকেই ভালোবাসে। আচমকা ধূসর মনোযুক্ত ছোট ছোট চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। নিষ্পলক তাকিয়ে রুদ্ধশ্বাস ত্যাগ করলো জাঙ্কুক। ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটিয়ে কান্না হাসির দাবানলে চাপা উত্তেজনা নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মিসেস জিয়ন, শীতার্থ ভরে আজ এই অনাকাঙ্ক্ষিত দেখার সুখে যদি মরণ হয় তবে তাই সই। হঠাৎ কাবার ঠোঁট দুটি নাড়িয়ে নরম কণ্ঠে বলা সে বাক্যটি শুনে তের মন আকাশে জমে থাকা মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়লো। যা দেখে তাড়াতাড়ি নিজের দু হাতে থাকা লাগেজ দুটো নিচে রেখে এগিয়ে এলো জাঙ্কুক, যেন এক্ষুনি বুকে টেনে উষ্ণ আলিঙ্গনে ভরিয়ে তুলবে প্রিয়তমাকে। জাঙ্কুকের সেই উদ্দেশ্যকে সফল হতে দিল না তে। আর না এক মুহূর্ত ওর সম্মুখে দাঁড়ালো। জাঙ্কুক তার কাছে যাওয়ার পূর্বে সে এক ছুটে চলে গেল উপরে। নিজের ঘরে গিয়ে দেখতে পেল যে তেগুক উঠে পড়েছে, কান্না করার প্রস্তুতি নিচ্ছে মাত্র। তে তাকে কাঁদতে সুযোগ দিল না, কারণ এখন সে কাঁদবে, খুব কাঁদবে। যে কান্না কাউকে দেখানো যায় না, যে দুর্বলতা কারোর সামনে প্রকাশ করা যায় না, যে অনুভূতি একান্তই তার, শুধুমাত্র তার। দরজা বন্ধ করে ছুটে এসে ছেলেকে কোলে তুলে বুকে জড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো তে। ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে গেল। ঠিক এই কারণে সে এতগুলো দিন দূরে সরে আছে। দিন শেষে সেও তো নারী, তার ভেতরেও একটা নরম মন আছে। ওই মানুষটা যতই ভুল করুক, বেলা শেষে যখন সামনে দাঁড়ায়, ইনোসেন্ট মুখটা নিয়ে ভালোবাসে, নরম সুরে কথা বলে, কোলে যায় সে। নিজেকে কেন যেন সে আটকাতে পারে না। তাই তো সেদিনের পর আর মুখোমুখি হতে চায়নি। ওর করা ভুলের শাস্তিগুলোর সামনে থেকে দিতে পারবে না বলেই দূরে চলে এসেছে। ওর ভুলের শাস্তি দিয়েছে, বুঝতে পেরেছে নিজের ভুলটাও। তবুও যে প্রগাঢ় অভিমান হৃদয়ে জমেছে তা থেকে বেরোতে পারছে না। অনেকটা সময় তেগুককে বুকে জড়িয়ে কাঁদলো সে, একদম মন খুলে কাঁদলো। যখন নিজেকে একটু হালকা অনুভব করলো, তার হুঁশ ফিরল তখনই। হঠাৎ মনে হলো জাঙ্কুক এসেছে, তেগুকের বাবা এসেছে। শীতে কেমন কাঁপছিল, রক্ত শূন্য হয়েছিল চোখ মুখ। সে কি এতটাই নিষ্ঠুর? মানুষটার অমন অবস্থা দেখেও অবজ্ঞা করে চলে এলো। অতিরিক্ত শীতে অসুস্থ হয়ে পড়ে জাঙ্কুক, ঠান্ডা একদম নিতে পারে না। ভাবতেই বুকটা কেঁপে ওঠে। তাড়াতাড়ি তেগুককে ফ্রেশ করিয়ে ভাবলো নিচে যাবে। মুখোমুখি যখন হয়েই গেছে, আর লুকোচুরি করে কি হবে। এক টুকরো শীতল স্থিরতা এসেছে জাঙ্কুকের মনে। এক ঝলক দেখে দেখতে পেরেই মন শান্ত হয়ে গেছে, সুস্থির হয়ে গেছে একদম। এই যেতে অবজ্ঞা করে চলে গেল, এটি বিন্দুমাত্র বিচলিত হলো না জাঙ্কুক। গতকাল তের সাথে হওয়া কথোপকথনের সবটাই সুগার মুখ থেকে শুনেছে সে। এরপরে সিদ্ধান্ত নিয়েছে দাঁতের দাঁত পিষে বুকে তীব্র যন্ত্রণা পুষে অপেক্ষা করবে। তার মিসেস জিয়নের অভিমান ভাঙানোর জন্য সে সব কিছু করবে। তার দৃঢ় বিশ্বাস তার তেগুকের মা ঠিকই ক্ষমা করবে তাকে। ড্রয়িং রুমের সোফায় জড়সড় হয়ে বসে আছে জাঙ্কুক। গায়ে পড়া নরম বরফ টুকরোগুলো ঝেড়ে পরিষ্কার করে মাত্রই বসেছে। শীত লাগছে ভীষণ ওর। মিস করছে অতীতের বহু শীতার্ত রাত, যে রাতগুলোতে নরম দেহের উষ্ণ আলিঙ্গনে কাটিয়েছে সে। কখনো কখনো অতীতের স্মৃতি যেমন সুমধুর হয়,
তেমনই তিক্ত হয়। ফুস করে নিঃশ্বাস ফেললো জাঙ্কুক। সে পারত তের পেছনে ছুটে যেতে, জোর করে মেয়েটাকে কাছে টেনে বুকে জড়াতে। নিজের এই জোরটাকে খুব কষ্টে দমিয়ে রেখেছে। যে মেয়ে এতগুলো মাস একা কাটালো তাকে ছাড়া, তাকে আজও একাই ছেড়ে দিল। শুধু একবার নিজে থেকে কাছে আসুক, একটিবার ধরা দিক, এরপর আর কখনো একলা ছাড়বে না, কখনো না। দু হাতে তালু ঘষে দু গালে ছোঁয়াচ্ছিল জাঙ্কুক। ঘন ঘন শ্বাস নিচ্ছিল আর ছাড়ছিল। কি করবে না করবে বুঝতে পারছে না সে। এবারে তার কাউকে দেখছে না। ঘুম থেকে ওঠেনি বোধহয়। তেগুক কি উঠেছে? তে কি আর তার সামনে আসবে? যদি না আসে, তেগুককে কাছে পেতে মন মরিয়া হয়ে উঠল। তার পাতে লাগলো পিতৃসত্তা। এরই মধ্যে বেজে উঠলো কলিং বেল। ফলে কিঞ্চিত চমকালো জাঙ্কুক। এই বাড়িতে এই ভোরবেলা কে এলো আবার? তখন দরজা লাগিয়ে এসে বসেছিল সে, তাই এখন আবার উঠে গেল দরজা খুলতে। সাত সকালে দরজা খুলে কলা গাছের মতো লম্বা একজন শ্বেতাঙ্গ নারীর দর্শন পেয়ে কপাল কুঁচকে গেল জাঙ্কুকের। হু আর ইউ? আচমকা ইংরেজিতে প্রশ্ন করলো মহিলাটি। জাঙ্কুক কোনো ক্রমে জবাব দিল, আমি এই বাড়ির অতিথি। আপনি? খুশিতে গদগদ হয়ে মেয়েটা তার দিকে হাত বাড়ালো। হাই, আমি সিনহারি। কিন্তু জাঙ্কুক হাত বাড়ায় না। মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। অতঃপর এক ঢোক গিলে সরে দাঁড়িয়ে বলল, আমি জিয়ান জাঙ্কুক। ও, নাইস টু মিট ইউ। ভেতরে ঢুকতে ঢুকতে বলল সিনহারি। জাঙ্কুক দরজা আটকে চুপচাপ দাঁড়িয়ে রইল। জাঙ্কুক তার থেকে চোখ সরিয়ে সিঁড়ির দিকে তাকালো, যেন সে আশা করছে তে আসবে বা আসতে পারে। হঠাৎ সিনহারি বলল, মিস্টার জাঙ্কুক, আসুন বসুন, আমরা একটু পরিচিত হই। জাঙ্কুককে কথাটা বলার পরে গলার স্বর উঁচু করে তেকে দুবার ডাকলো। হঠাৎ তের নাম নেয়াতে ঘাড় বেঁকিয়ে ফের সিনহারির দিকে তাকালো জাঙ্কুক। মেয়েটা তের পরিচিত। সে তাকালে সিনহারিও তাকালো। সিনহারি মুচকি হাসলো। জাঙ্কুক গম্ভীর চোখে তার দিকে তাকিয়ে থাকে। ফলে সঙ্গে সঙ্গে সিনহারির হাসি উধাও হয়ে যায়। একটু পর আবারও সিনহারি কথা বাড়ানোর চেষ্টা করে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বাংলাদেশ। ও, বয়স কত আপনার? সিনহারির আচরণ মোটো জাঙ্কুকের কাছে সুবিধা ঠেকছে না। সে থমথমে কণ্ঠে বলল, 31+। আমার থেকে কিছুটা ছোট। নো প্রবলেম, মানিয়ে নিতে পারবো। জাঙ্কুক ভ্রু কুঁচকে তার দিকে তাকায়, কিন্তু কিছু বলতে পারে না। তার আগেই তেগুকে কোলে করে তে নিচে নেমে এলো। সিনহারি ওকে দেখে লাফিয়ে উঠলো, ছুটে গিয়ে জড়িয়ে ধরলো তেকে। কুশল বিনিময় করে এরপর তেগুকে কোলে তুলে আদর করতে লাগলো। তে এক পলক জাঙ্কুকের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। সিনহারি আনন্দ উল্লাস কমেলে হঠাৎ তেকে টেনে একটু দূরে নিয়ে গিয়ে একদমে বলল, তে, ওই লোকটা বাংলাদেশি। গঙ্গের বাবা দিয়ে আত্মীয়, রাইট? বিশ্বাস করো, ক্রাশ খেয়ে গেছি। তুমি জানো, গতকাল আমি এক পাত্র দেখতে গিয়েছিলাম, পছন্দ হয়নি, রিজেক্ট করে দিয়েছি। ভাগ্যিস ওটা পছন্দ হয়নি, নয়তো আজকে এত বড় চমক পেতাম না। দেখতে অনেক সুইট, তাই না? বুঝার উপায় নেই সে বাংলাদেশি। কথাবার্তা বলে তোমার এই বান্ধবীটির ব্যবস্থা করে দাও প্লিজ। খুশি আর উত্তেজনায় তাল হারিয়ে ফেলেছে সিনহারি। একদমে কথাগুলো বলে তেকে কিছু বলার সুযোগ দিল না। তাড়াতাড়ি তেগুককে কোলে নিয়ে জাঙ্কুকের কাছে চলে গেল। এদিকে তার বিস্ময়ে কিংকর্ত বিমূঢ় হয়ে আছে। স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সে। কিছুক্ষণ সময় লাগলো বিস্ময় কাটাতে। এরপর চোখ বুজে লম্বা একটি নিঃশ্বাস ফেললো। বার কয়েক পলক ফেলে তাকালো ড্রয়িং রুমে। জাঙ্কুক সিনহারি থেকে অলমোস্ট কেড়ে নিয়েছে তেগুককে। অতঃপর সোফায় গিয়ে বসলো। খেয়াল করার প্রয়োজন বোধ করেনি যে সিনহারি তার পাশাপাশি বসেছে। কিন্তু তে দেখা মাত্রই তার চল শক্ত হয়ে গেল। সিনহারিকে সে বন্ধু মানে, তাই বলে এই নয় যে সে সীমা লঙ্ঘন করবে। তীব্র ক্ষোভ নিয়ে এক পা বাড়াইতে পরপরই থেমে যায়, আবার মাথা ঝাড়া দিয়ে উঠে। ভাবে সিনহারি হয়তো জানে না জাঙ্কুক তার হাজবেন্ড, তেগুকের বাবা। আর ওই বেয়াক্কেলটাও নিশ্চয়ই তার পরিচয় এখন অব্দি দেয়নি। দেবে কি করে? মেয়েদের সাথে ইটিস পিটিস করতে তো তার ভালোই লাগে। দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত করতে এরপর মুখটা অত্যন্ত গম্ভীর করে উপস্থিত হলো জাঙ্কুক আর সিনহারির সামনে। জাঙ্কুক আশা করেনি তে এভাবে এত সহজে স্বেচ্ছায় তার সামনে আসবে, তাই হকচকিয়ে গেল। সিনহারির চোখ দুটো চকচক করছে। সে ক্ষণে ক্ষণে মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে জাঙ্কুকের পানে। তে বুদ্ধি করে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে সিনহারিকে বলল, হারি, ও তেগুকের বাবা, ডক্টর জিয়ন জাঙ্কুক। তের এহেন বাক্য শুনে চমকে উঠল সিনহারি। হৃদয় গভীরে বজ্রপাত হলো কয়েকবার। থতমত খাওয়া চোখে একবার তাকালো তের পানে, আরেকবার তাকালো জাঙ্কুকের পানে। জাঙ্কুকের চোখ দুটো তের গম্ভীর চোখ আর কৃত্রিম হাসি দেয়া মুখে স্থির। কানে বেজে চলেছে একটি বাক্য, হারি, ও তেগুকের বাবা, ডক্টর জিয়ন জাঙ্কুক। নিমেষে সিনহারির সমস্ত উত্তেজনা মিলিয়ে গেল। অপরাধী মুখে তাকালো তের পানে। তে আশ্বাস দিয়ে বলল, আমরা সেপারেশনে আছি, যদি উনি চায় তাহলে তোমরা সম্পর্কে যেতে পারো। সিনহারি কিছু বুঝে উঠতে পারলো না। এদিকে তের কথা শুনে জাঙ্কুক শটান হয়ে দাঁড়িয়ে পড়লো। তের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল,
তেগুকের বাবা তেগুকের মাকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর কথা ভাবতেই পারে না। বাংলায় বলাতে সিনহারি তেগুক ছাড়া কিছুই বুঝতে পারলো না, কিন্তু তে তাচ্ছিল্য হেসে মুখ ঘুরিয়ে নিল, মনে মনে ভেঙালো খুব। জাঙ্কুক টের পেয়ে ধম্ব ভরে বলল, আমার জীবনে তেগুকের মা এই শেষ নারী। সিনহারি কিছু বুঝে উঠতে পারছিল না। হুটহাট সিদ্ধান্ত নেওয়ার ব্যামো রয়েছে সিনহারির। 2 বার বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিল, দুর্ভাগ্যবশত সম্পর্কগুলো টেকে নেই। বর্তমানে সে সিঙ্গেল জীবনযাপন করছে। 1.5 মাস আগে জেনেভাতে এসেছে মায়ের বান্ধবীর বাসায়, তখনই পরিচয় হয় তের সঙ্গে। গঙ্গিউর মা আর সিনহারির মা দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন। সেই সুবাদে জেনেভাতে এসে তের সঙ্গে বন্ধুত্ব হয়। বর্তমানে বিয়ের জন্য পাত্র খুঁজছিল সে, কিন্তু একটা পছন্দ হচ্ছিল না। জাঙ্কুককে দেখে পছন্দ হওয়াতে আর নিজের উত্তেজনা আটকে রাখতে পারল না সে কাঁদো কাঁদো মুখে সরি বলল। তে আর জাঙ্কুক উভয়কে অনুভব করলো তার অতিরিক্ত পাগলামি, অধৈর্যতার ফলে অঘটনটা ঘটে গেল। ছি।